ভোটে যেতে অনেকজন, প্রধানমন্ত্রী হয় একজন। তার মানে এটা নয় যে বাকি যারাই ভোটে যেতে তারা কেউই প্রধানমন্ত্রী হবার যোগ্য নয়। দেশের প্রধানমন্ত্রী তো সবাই হতে চায়, কিন্তু প্রধানমন্ত্রী হবার সৌভাগ্য সবার হয় না। দলের মধ্যে যার প্রাধান্য বেশি বা দল যাকে মনে করে সেই ব্যক্তিকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। ভারত স্বাধীনতা লাভের পর 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত 14 জন প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, আর 14তম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নির্বাচন, রাজ্যসভা ও লোকসভা সদস্যদের নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, ভোট গণনা কিভাবে করা হয় ইত্যাদি এক নজরে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো ভারতবর্ষে প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ করা হয়, রাজ্যসভার সদস্য কিভাবে নির্বাচিত হয়, ইলেকট্রনিক ভোটিং মেশিনে কিভাবে ভোট গণনা করা হয়। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যা সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। ভারতবর্ষে প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ করা হয়। ভারতবর্ষের পার্লামেন্টে দুইটি কক্ষ রয়েছে। উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা ও নিম্নকক্ষের নাম হলো লোকসভা। লোকসভায় রয়েছে 543টি আসন, যার মধ্যে সরকার গড়তে লাগে 272টি আসন। যে রাজনৈতিক দল 272 বা তার বেশি আসন জিতবে, সেই সংখ্যাগরিষ্ঠ দল সরকার গড়তে পারবে। প্রতিটি রাজ্যকে কতগুলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ সংসদীয় নির্বাচনী এলাকায় ভাগ করা হয়ে থাকে। ভারতে 543টি সংসদীয় নির্বাচনী এলাকা রয়েছে। প্রতি 5 বছর অন্তর এই আসনগুলিতে সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা ভোট অনুষ্ঠিত হয়। প্রতিটি সংসদীয় নির্বাচনী এলাকা থেকে যারা লোকসভা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে তাদের মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ বলা হয়। এদের কার্যকালের মেয়াদ হয় 5 বছর। যে রাজনৈতিক দল বা জোটের 272 জন বা তার বেশি লোকসভা সাংসদ নির্বাচিত হয়ে থাকে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একজনের নাম প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির কাছে পাঠায়। এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায়। এভাবেই আমাদের দেশে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। তবে এই প্রক্রিয়ায় কিছু প্রথা এবং সাংবিধানিক নিয়ম রয়েছে। 1. সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি সাধারণত সেই রাজনৈতিক দল বা জোটের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান যারা লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। 2. সংখ্যাগরিষ্ঠতা না থাকলে, যদি কোনো দল বা জোট লোকসভায় এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে রাষ্ট্রপতি তার নিজস্ব বিবেচনা ব্যবহার করতে পারেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি বৃহত্তম দল বা জোটের নেতাকে আমন্ত্রণ জানান, যিনি পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করতে পারবেন। 3. আস্থা ভোট। নিযুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত 1 মাস, লোকসভায় আস্থা ভোট চাইতে হয়, যাতে তিনি দেখাতে পারেন যে তার কাছে হাউসের অধিকাংশ সদস্যের সমর্থন রয়েছে। 4. সাংবিধানিক ভিত্তি। ভারতের সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। 5. সরাসরি নির্বাচন নয়। ভারতের প্রধানমন্ত্রী পদে কোনো সরাসরি নির্বাচন হয় না।
জনগণ ভোটের দ্বারা সাংসদ নির্বাচিত করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা প্রধানমন্ত্রী হন। 6. সংসদের সদস্য পদ। প্রধানমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষের সদস্য হতে পারেন, তবে যদি নিযুক্ত ব্যক্তি নিয়োগের সময় কোনো কক্ষের সদস্য না হন তাহলে তাকে 6 মাসের মধ্যে যে কোনো একটি কক্ষের সদস্য হতে হবে। রাজ্যসভা সদস্য কিভাবে নির্বাচিত হয়? রাজ্যসভার সদস্য সংখ্যা হয় 245 জন। এর মধ্যে 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়ে থাকে। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেন। বাকি সদস্যরা নির্বাচিত হয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা ও যে রাজ্যে বিধান পরিষদ আছে সেখানে বিধান পরিষদ থেকে। রাজ্যসভা সদস্য নির্বাচনের প্রক্রিয়া। 1. পরোক্ষ নির্বাচন। এটি লোকসভা নির্বাচনের মতো প্রত্যক্ষ নির্বাচন নয়। জনসাধারণ সরাসরি ভোট দিয়ে রাজ্যসভা সদস্যদের নির্বাচন করে না। 2. আনুপাতিক প্রতিনিধিত্ব। এই পদ্ধতির লক্ষ্য হল প্রতিটি রাজনৈতিক দল তাদের বিধানসভার আসনের সংখ্যার অনুপাতে রাজ্যসভায় প্রতিনিধিত্ব লাভ করবে। 3. একক হস্তান্তরযোগ্য ভোট। বিধায়করা তাদের পছন্দের প্রার্থীদের 1, 2, 3 ক্রমানুসারে ভোট দেন। 4. কোটা নির্ধারণ। একটি আসন জেতার জন্য একজন প্রার্থীর নির্দিষ্ট সংখ্যক ভোটের প্রয়োজন হয়, যাকে কোটা বলা হয়। এই কোটা সূত্রটি হল কোটা সমান মোট ভোট বাই রাজ্যসভার আসনের সংখ্যা প্লাস 1 প্লাস 1। 5. ভোটের স্থানান্তর। যদি একজন প্রার্থী প্রথম পছন্দের ভোটে কোটা অর্জন করেন তবে তিনি নির্বাচিত হন। তার অতিরিক্ত ভোট পরবর্তীতে পছন্দ অনুযায়ী অন্যান্য প্রার্থীদের মধ্যে স্থানান্তরিত হয়। যদি প্রথম রাউন্ডে কোটা পূরণ না হয় তাহলে সর্বনিম্ন ভোটপ্রাপ্ত প্রার্থীকে বাদ দেওয়া হয় এবং তার ভোট পছন্দের ক্রমানুসারে বাকি প্রার্থীদের মধ্যে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না সব আসন পূরণ না হয়। 6. ক্রস ভোট প্রতিরোধ করার জন্য রাজ্যসভা নির্বাচনে উন্মুক্ত ব্যালট পদ্ধতি চালু করা হয়েছে। এই ব্যবস্থায় বিধায়কদের তাদের ভোটপত্র তাদের দলের অনুমোদিত এজেন্টকে দেখাতে হয়। ভোটপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের ভোট বাতিল করা হবে। তবে স্বতন্ত্র বিধায়করা তাদের ভোটপত্র কাউকে দেখাতে পারে না। 7. রাজ্যসভার সাংসদদের কার্যকালের মেয়াদ হল 6 বছর। প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অবসর নেন। এই প্রক্রিয়া নিশ্চিত করে যে রাজ্যসভা ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিত্বের ক্ষেত্রে আনুপাতিক সমতা বজায় থাকে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে কিভাবে ভোট গণনা করা হয়? ভারতের সমস্ত নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয়ে থাকে। একক সদস্য বিশিষ্ট ভারতীয় নির্বাচন কমিশন 1950 সালে গঠিত হয়। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। 1989 সালে সংশোধনীর পর বহু সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, তবে কতজন সদস্য থাকবে তার সিদ্ধান্ত নিতে পারবে রাষ্ট্রপতি। বর্তমানে একজন চিফ ইলেকশন কমিশনার ও 2 জন ইলেকশন কমিশনার রয়েছেন। নির্বাচন কমিশনারগণের কার্যকালের মেয়াদ হল 6 বছর। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গণনার প্রক্রিয়া। 1. ইলেকট্রনিক ভোটিং মেশিনে ব্যালট ইউনিট ও ভিভিপ্যাট থাকে, যেটি কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত থাকে। প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট থেকে ব্যালট ইস্যু করলে ব্যালট ইউনিটে বোতাম টিপে ভোটার তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে থাকে। 2. ভিভিপ্যাট, যাকে বলা হয় ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। প্রতিটি বিধানসভা কেন্দ্রের একটি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে নেওয়া ভোটের সাথে ভিভিপ্যাট সিস্টেম দ্বারা তৈরি করা কাগজের স্লিপগুলির মধ্যে মিল পরীক্ষা করা হয়। এটি ভোট গণনা সঠিক ও সত্যতা যাচাই করতে সহায়তা করে। 3. পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার 30 মিনিট পর ইলেকট্রনিক ভোটিং মেশিনের গণনা শুরু হতে পারে। যদি ওই সময়ের মধ্যে পোস্টাল ব্যালট গণনা শেষ হয়ে না থাকে সেক্ষেত্রেও ইভিএম গণনা শুরু হতে পারে। 4. রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, প্রার্থী বা নির্বাচনী এজেন্ট এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়, যেখানে ইভিএমগুলো নিরাপদে রাখা থাকে। 5. প্রতিটি ইভিএমকে গণনার জন্য টেবিলে আনার আগে সিল ও নিরাপত্তা পরীক্ষা করা হয় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি বিবেচনা করে কন্ট্রোল ইউনিটে থাকা রেজাল্ট বাটনটি টিপে ভোট গণনা করা হয়। 6. প্রতিটি গণনা
হলে নির্দিষ্ট সংখ্যক কাউন্টিং টেবিল থাকে। সাধারণত প্রতিটি রাউন্ডে 14টি ইভিএমে ভোট গণনা করা হয়। 7. রিটার্নিং অফিসার দ্বারা নিযুক্ত গণনা সুপারভাইজার ও সহকারী গণনাকারী কর্মীরা গণনা প্রক্রিয়া সম্পন্ন করেন। এই কর্মীদের নির্বাচন কমিশন দ্বারা র্যান্ডামাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত করা হয় যাতে তাদের নিরপেক্ষতা বজায় থাকে। 8. প্রতিটি কাউন্টিং টেবিলে প্রার্থী বা তাদের নিযুক্ত কাউন্টিং এজেন্টরা উপস্থিত থাকতে পারবেন ও তাদের উপস্থিতিতেই ভোট গণনা করা হয়, যা স্বচ্ছতা নিশ্চিত করে। 9. 2013 সাল থেকে ইভিএম এর সাথে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল অর্থাৎ ভিভিপ্যাট যুক্ত করা হয়েছে। এর ফলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কিনা তা একটি কাগজে দেখে নিশ্চিত হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত 5টি র্যান্ডাম বিধানসভা ভোট কেন্দ্রে ভিভিপ্যাট স্লিপ ইভিএম এর ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। 10. ভিভিপ্যাটের স্লিপ ও ইভিএম এর মধ্যে অসঙ্গতি দেখা দিলে ভিভিপ্যাটের স্লিপে গণনা প্রাধান্য পাবে। 11. প্রতিটি রাউন্ডে গণনা শেষে 14টি ইভিএম এর ফলাফল ঘোষণা করা হয়। 12. প্রতিটি রাউন্ডে গণনা শেষ হলে রিটার্নিং অফিসার ভোটের ফলাফল সংকলন করেন। 13. সমস্ত ইভিএম ও পোস্টাল ব্যালটে গণনা শেষ হলে রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। 14. ভোট গণনা চলাকালীন কোনো অনিয়ম বা কারচুপির অভিযোগ উঠলে নির্বাচন কমিশন তদন্ত করে এবং প্রয়োজনে ভোট বাতিল বা পুনরায় গণনার নির্দেশ দিতে পারে। 15. পুরো গণনা প্রক্রিয়াটি ক্যামেরার নজরবন্দিতে হয় এবং তারিখ সময় স্ট্যাম্প করা থাকে। 16. গণনা কক্ষে কম্পিউটার থাকে যেখানে সমান্তরালভাবে একটি এক্সেল শিটে ট্যাবুলেশন করা হয় যাতে ভুল না হয়। 17. রাজনৈতিক দলের এজেন্টদের প্রতিটি ইভিএমের ফলাফল দেখানো হয় এবং তারা তাদের নোট নিতে পারে। 18. গণনা কক্ষে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে। এই প্রক্রিয়াটি ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত নির্দেশিকা মেনে চলে, যা নির্বাচনের ফলাফলকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তোলে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।